নমস্কার। গল্প সঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্প সঙ্গীত আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প মধ্যমা। চোখ আর কান দুই জুড়িয়ে গেল মাধুরীর। গাড়ি ঘোড়া ট্রাম বাসের শব্দ নেই, কোলাহল নেই, একেবারে শান্ত নির্জন জায়গা। ঘরের বারান্দা থেকে নদী চোখে পড়ে। সেই নদী অবশ্য খালের মতোই, স্রোত বয় কি না বয়। এতটুকু নদী পার হওয়ার জন্যে অত বড় একটা ব্রিজ কেন তৈরি হয়েছে বন্ধুকে জিজ্ঞাসা করেছিল মাধুরী। রেখা হেসে বলেছে, আরে বছরের সবকটা মাসেই কি কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ, বর্ষার বান ডাকা আষাঢ় শ্রাবণ আছে না? মাধুরী স্বীকার করে বলেছে, তা আছে, কিন্তু তোর বাগানে বোধ হয় চির ফাল্গুন, কি ফুলই না ফুটিয়েছিস। রেখা মাধুরীর কথার ভিতরটা তেমনভাবে তলিয়ে বোঝে না, হয়তো ইচ্ছা করেই বুঝতে চায় না। বলে, না ভাই, এ ফুল বসন্তের ফুল নয়, একেবারেই শীতের সিজন ফ্লাওয়ার। পূবের নদী থেকে চোখ ফিরিয়ে এনে মাধুরী বন্ধুর ছোট বাগানটুকুর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। রেখা ইংরেজি করা কথাটা বললেও ফুলগুলো সব দেশি, ছোট বড় গাঁদা, নীল আর সাদা অপরাজিতা। শেফালির গাছটা একেবারে নিঃসম্বল হয়নি। বাগানের সীমান্তে ফলন্ত বেলগাছটিকেও বড় সুন্দর লাগলো মাধুরীর। সারি সারি কয়েকটা খেজুর গাছ, তার ওপারে এক টুকরো মাঠ। মাঠের শেষে আবার দু একটা করে নতুন বাড়ি উঠেছে। মাধুরী বলল, ফুলের এত তোয়াজ করে কে, তুই? রেখা হেসে বলল, দায় পড়েছে, আমি কারো তোয়াজ করতে পারি নে, যে করবার সেই সব করে। মাধুরী বলল, তা ঠিক, তুই তোয়াজ করবি কোন দুঃখে? লোকে তোর তোয়াজ করেই কুল পায় না। রূপ নিয়ে জন্মালে গোড়া থেকেই এই সুবিধাটা পাওয়া যায়। রূপ একটা বড় মূলধন। রেখা হেসে ওঠে, কি তোমার কথার ধরন মাধুরীদি! আমি কি ব্যবসা ফেঁদেছি যে অমন মূলধন মূলধন করছো? রূপটা থাকলে সুবিধে হয়, কিন্তু না থাকলেও কিছু এসে যায় না, যদি অবশ্য ঘর সংসার করবার মতিগতি সত্যিই থাকে। মাধুরী অবাক হয়ে রেখার দিকে তাকায়। সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা চুড়ি পরে সেদিনের রেখা যেন আজ সত্যিই রাজরানী হয়ে বসেছে। ও আর সেই স্কুল কলেজের ভীরু মুখচোরা মেয়েটি নেই। মাধুরী যাকে নিজের পক্ষপটে আগলে রাখত। পড়াশুনো, পরীক্ষা, প্রেম, সব ব্যাপারেই মাধুরীর পরামর্শ ছাড়া যার এক মুহূর্ত চলত না। সেই পরনির্ভরা মেয়েটি একেবারেই বদলে গেছে। অবশ্য আজও ও নির্ভরশীলা, কিন্তু সে নির্ভর বান্ধবীর উপর নয়, স্বামীর উপর। তাতে কোনো দায় নেই, অসম্মান নেই, কারণ সুধেন্দুকেও তো অনেক ব্যাপারে স্ত্রীর উপর নির্ভর করতে হয়। ঘর সংসারের সব কর্তৃত্বই যে রেখার হাতে, তা মাধুরী এই কয়েক ঘন্টার মধ্যেই টের পেয়েছে। বন্ধুকে চুপ করে থাকতে দেখে রেখা হঠাৎ বলল, বসে বসে ঢুলছো নাকি মাধুরীদি? এত করে বললাম একটু গড়িয়ে নাও, চলো না শুয়ে শুয়ে গল্প করি, আর গল্প করতে করতে ঘুমোই। মাধুরী বলল, দূর, এই অবেলায় ঘুমোলে মাথা ধরবে। দুপুরে তোর বুঝি ঘুমোবার অভ্যাস? সুধেন্দু কি সারা রাত জাগিয়ে রাখে?
রেখা হাসে। তুমি বুঝি সেই ধারণা নিয়েই আছো? জাগিয়ে রাখবে মানে? তাকে কে জাগিয়ে রাখে তারই ঠিক নেই। বিছানায় গা দিতে না দিতে ভদ্রলোকের নাক ডাকতে শুরু করে। কি আর করবে বলো, খাটুনি তো কম যায় না। বিডিও ভারী কড়া, আমাকেও খাটায়, ওকেও খাটায়। ভদ্রলোকের নিজের তো ঘর সংসার বলে কিছু নেই। নিজেও বাইরে বাইরে থাকবেন, আমাদেরও বাইরে বাইরে রাখবেন। মাধুরী বলে, বিডিও মানে? রেখা জবাব দেয়, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। মাধুরী বলে, ও। রেখার কাছ থেকে ওদের চাকরির ব্যাপারটা আলাপের ফাঁকে ফাঁকে শুনেছে মাধুরী। স্বামী স্ত্রী একই অফিসে, একই অফিসারের অধীনে কাজ করে। তাই বলে মুখোমুখি বসে কুজন গুঞ্জনের যে খুব সময় পায় তা নয়। বলতে গেলে দিনের মধ্যে একজনের সঙ্গে আর একজনের দেখা সাক্ষাৎই হয় না। দাম্পাত্যালাপে পাছে সরকারি সময়ের অপচয় করে বসে, সেদিকে খুব সতর্ক দৃষ্টি রাখেন বিডিও। রেখা আর সুধেন্দুর দপ্তর আলাদা আলাদা, কর্মক্ষেত্র স্বতন্ত্র। রেখা আছে মেয়েদের বিভাগে। নারী কল্যাণ প্রতিষ্ঠানগুলির সঙ্গে যোগাযোগ রাখা, চিঠিপত্র বিনিময়, এইসব কাজই সাধারণত করতে হয়। কিন্তু সব সময়ই চেয়ার চেপে বসে থাকতে পারে না। মাঝে মাঝে ফিল্ড ওয়ার্কেও বেরোতে হয়। গ্রাম গ্রামান্তরে কোথায় মেয়েদের কোন স্কুল আছে, নাইট স্কুলে জনসমাগম হচ্ছে না, কারিগরি শিক্ষার স্কুলে যোগাযোগ চলছে, এসব দেখবার দায়িত্ব রেখার। গ্রাম গ্রামান্তরে ছোটাছুটি করতে হয়। পথ সবসময় সুগম থাকে না, খাটুনি আছে চাকরিতে। শুনতে শুনতে মাধুরী বলেছিল, পুলিশ কি রে, তোর বিডিও না সিডিও লোকটি তো বড় বেরসি। আমি বিডিও হলে তোর মতো মেয়েকে সামনের চেয়ারে বসিয়ে রাখতাম, এক মিনিটও চোখের আড়াল হতে দিতাম না। রেখা হেসে জবাব দিয়েছিল, তোমার ওই এক কথা মাধুরীদি, সেদিক থেকে সুখের চাকরি বরং তোমাদের সুধেন্দু বাবুর। তার অফিস ডিউটিই বেশি, ফাইলপত্তর, করেসপন্ডেন্স এইসব নিয়েই আছে, চেয়ার ছেড়ে বড় একটা উঠতে হয় না। মাধুরী বলল, আজ আমি এলাম বলেই বুঝি উঠে পড়েছে, ছুটে পালিয়েছে এ মুল্লুক থেকে? রেখা বিস্মিত হয়ে মাধুরীর দিকে একটুকাল তাকিয়ে রইল। তার স্বামীর বিরুদ্ধে বন্ধুর এই অভিযোগের কোনো হেতুই খুঁজে পেল না। একটু বাদে হেসে বললে, তাই নাকি? তোমাকে দেখে পালাবার মতো কিছু হয়েছিল নাকি তোমাদের মধ্যে? কই, সে কথা তো কোনোদিন শুনিনি। তোমরা দুজনেই চেপে গেছো ব্যাপারটা। মাধুরী এবার লজ্জা পেল। একটু বাদে নিজেকে সামলে নিয়ে হেসে বলল, যা, কি যে বলিস, ব্যাপার যদি কিছু থাকতোই তাহলে বুঝি এতদিন তা চাপা পড়ে থাকতো? রেখা বলল, তা জানি মাধুরীদি, তোমার মতো ভালো মেয়ে আর হয় না। কারো উপর তোমার লোভ নেই, তুমি কারো কোনোদিন ক্ষতি করনি। এক হিসেবে তোমার জন্যই তো ওকে পেলাম। এই ঘর সংসার সব তোমার জন্যে। শুধু আমি কেন, তোমাদের সুধেন্দুবাবুও এই কথাই বলে। তোমার উপকার আমরা কেউ ভুলিনি, ভুলব না। বিডিওর হুকুমে জরুরি কাজে তাকে সদরে যেতে হয়েছে, নইলে তুমি আসবে শুনে তার কি আনন্দ। কত জল্পনা কল্পনা, সন্ধ্যা সন্ধি এসে পড়বে, তুমি তার সঙ্গে দেখা না করে কিছুতেই যেতে পারবে না। মাধুরী বলল, দেখা যাক। তুই কি এবার এক কাপ চা খাওয়াবি, নাকি বকবক করে অতিথি আপ্যায়ন শেষ করবি? রেখা লজ্জিত হয়ে পড়ল, হুমা, তাই তো, তুমি তো অনেকক্ষণ ধরে চা চা করছো। যাই, স্টোভটা এবার ধরাই গিয়ে। বেতের মোড়াটা ছেড়ে বারান্দা থেকে ঘরের ভেতরে চলে গেল রেখা। সেই দীর্ঘাঙ্গী ছিপছিপে চেহারা আর নেই, বেশ একটু মোটা সোটা হয়েছে।
এতখানি হৃষ্টপুষ্ট দেখাবার কারণও বুঝতে পেরেছে মাধুরী। রেখার ছেলেপুলে হবে, বেশি দিন ওকে আর ফিল্ড ওয়ার্কে পাঠাতে পারবেন না বিডিও। ঘরেই বন্দিনী হয়ে থাকতে হবে রেখাকে। ভালোই হয়েছে, গৃহস্থের ঘরে শিশু না এলে কি সুখের ষোলকলা পূর্ণ হয়? মাধুরী মোড়ার উপর বসে সামনের দিকে তাকালো, উপভোগ করল জায়গাটার শান্ত স্নিগ্ধ স্তব্ধতা। কলকাতা শহরের ঘিঞ্জি পাড়া থেকে এলে চোখ মুখ আর কান যেন এক অপার স্বাচ্ছন্দ্য পায়। মাধুরীর মনে হচ্ছে যেন এক জগৎ থেকে আর এক জগতে এসে পড়েছে। ডিস্ট্রিক্ট বোর্ডের উঁচু রাস্তা বেশ খানিকটা দূরে। বাস কি লরি চলাচলের শব্দ মাঝে মাঝে আসে, কিন্তু তাতে এ জায়গার নির্জনতা ভঙ্গ হয় না। এখনো জনমানুষের বসতির চাইতে জঙ্গল আর ঝোপঝাড় বেশি। এখানে ওখানে দু একটা বাড়ি। রাস্তার ওপারে কমিউনিটি প্রজেক্টের অফিস, স্কুল, হাসপাতাল। আকারেও ছোট, প্রকারেও ছোট। লোকালয়ের সামান্য দু একটা ছিটে ফোঁটা এই বিশাল প্রান্তর ভূমির ধ্যান ভাঙতে পারেনি। জায়গাটা এক হিসাবে অবশ্য ভালোই বেছে নিয়েছে রেখা আর সুধেন্দু। সস্তায় কাঠা 10 জায়গা কিনে 2 কাঠার একটি পাকা বাড়িও এর মধ্যে ওরা তুলে ফেলেছে। কলকাতার কাছে কম খরচে এত বেশি জায়গা, এত স্বাচ্ছন্দ্য ওরা পেত না। অবশ্য শহর থেকে 36 মাইল দূরে থাকাটা সোজা কথা নয়, তাতে অসুবিধে অনেক। রেখা নিজেই সেসব কথা তুলেছিল। ইচ্ছে মতো সঙ্গী সাথী মেলে না মাধুরীদি। ইলেকট্রিক লাইট নেই, হ্যারিকেন সম্বল করে অন্ধকার রাত কাটাতে হয়। সিনেমা, রেডিও, আমোদ প্রমোদের কথা বাদই দিলাম। তবে ভালোর দিকটাও আছে। যেমন করেই হোক নিজেদের মাথা গুঁজবার স্থায়ী জায়গা একটা হয়েছে। মাসে মাসে ভাড়া গুনে বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করে তো আর দিন কাটাতে হবে না। তাছাড়া কারো কারো আমাদের গাঁয়ের দিকে চলে আসা উচিত। তাহলেই গ্রামগুলি আস্তে আস্তে শহরের দিকে যাবে। তা না করে সবাই যদি একই শহরে ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি করে থাকি, তাতে আমাদের শহর বড় হবে, কিন্তু মন বড় হবে না। এই না শহর না পাড়াগাঁর মতো জায়গায় নিজেরা ঘরবাড়ি তুলে রেখা যে বেশ সুখেই আছে, তা ওর কত কথা না শুনলেও বোঝা যায়। দুজনের ভালোবাসার নীড় যদি মরুভূমির মধ্যে হয়, তাতেও দুঃখ নেই। ওরা বেশ সুখে শান্তিতে আছে, তা বুঝতে বাকি নেই মাধুরী। কিন্তু পুরনো বন্ধুদের সুখের সংসারে এসে মাঝে মাঝে বড় বেফাঁস কথা বেরিয়ে যায়। মাধুরীর অনিচ্ছা সত্ত্বেও বেরোয়। ভারী অস্বস্তি লাগে। নিজের কাছেই নিজের লজ্জার যেন সীমা আর থাকে না। বিয়ে থা করেনি বলে মাধুরী যে খুব অশান্তিতে আছে, বঞ্চিত হয়ে রয়েছে, তা তো নয়। বাপ ভাইয়ের দেখাশোনা করে স্কুল চালিয়ে তার জীবনও তো মোটামুটি ভালোই কেটে যাচ্ছে। স্বামী, সংসার, সন্তানের মধ্যেই যে মেয়েদের একমাত্র সুখ, তা আজকালকার মেয়ে হয়ে মাধুরী কেন স্বীকার করবে? তার মতো কত মেয়ে আজ শহরে স্বাধীনভাবে রয়েছে, ঘর সংসারের ধার ধারেনি। নানা বয়সী কত পুরুষ ছেলে নিজেদের পছন্দ মতো একক জীবন বেছে নিয়েছে। মাধুরীর জানাশোনা লোকের মধ্যে তাদের সংখ্যা কম নয়। বিবাহিত নারী পুরুষের এক ধরনের জীবন যেমন রয়েছে, অবিবাহিতদেরও তেমনই আরেকটি জীবনধারা পাশাপাশি চলছে। সুখ শান্তি যে কেবল একই ধারার মধ্যে সীমাবদ্ধ, তা মাধুরী মানে না। তবু কেন স্বামী স্ত্রীর সংসারের মধ্যে এলে এমন অস্বস্তি বোধ করে মাধুরী? কেন এমন মাঝে মাঝে বেফাঁস কথা বলে ফেলে, যাতে লোকে তাকে হিংসুটে পরশ্রী কাতর ভাবতে পারে? তেমন সুযোগ কেন তাদের দিতে যায় মাধুরী? নিজের উপরেই রাগ আর বিরক্তির সীমা থাকে না তার। মাধুরীকে কেউ ছোট ভাবুক কিংবা বঞ্চিত দুঃখিত বলে অনুকম্পা করুক,
তা সে কিছুতেই চায় না। কেউ যদি জিজ্ঞাসা করে, তুমি কেন বিয়ে করনি? মাধুরী পরিষ্কার জবাব দেয়, আমার ইচ্ছে, ম্যারেজ লাইফ আমার পছন্দসই নয় বলে। কিন্তু বন্ধুদের ঘর সংসার তার সঙ্গে বড় বিশ্বাসঘাতকতা করে। মাধুরী যা নয়, যা সে হতে চায় না, তাই বলেই যেন তাকে প্রমাণিত করতে চায় বন্ধুদের এই দাম্পত্য জীবন। নিশ্চয়ই তার দীর্ঘশ্বাস বেরোয়, চোখ মুখের ধরন অন্যরকম হয়ে যায়, এমন সব উল্টোপাল্টা কথা বলে যে বন্ধুরা এক বাক্যে অনুরোধ করতে থাকে, আর দেরি করো না মাধুরী, এবার বিয়ে করো। মাধুরী প্রবল প্রতিবাদ করে, কখনো না, তোমাদের এই গৃহলক্ষ্মীগিরি আমার পোষাবে না। বন্ধুরা মুখ টিপে টিপে হাসে। কে জানে মাধুরীর চোখের দৃষ্টি এবং মুখের ভাবভঙ্গি অন্য কথা বলে কিনা, তাকে ধরিয়ে দেয় কিনা বন্ধুদের হাতে। মাধুরী মাঝে মাঝে প্রতিজ্ঞা করে সে এমন করে অপদস্থ হওয়ার জন্যে কোনো বিবাহিতা বন্ধুর কাছে আর যাবে না। ভাইয়ের সংসার আর নিজেদের স্কুলটা যখন নিতান্তই একঘেয়ে লাগবে, মাধুরী ছুটি নিয়ে কোনো নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়বে। কি শহরে থেকেই সিনেমা থিয়েটার দেখবে, কি একা একা বেড়াবে, কি অন্য যা কিছু করে হোক সময়টা কাটিয়ে দেবে। কিন্তু প্রতিজ্ঞা বেশি দিন বজায় রাখতে পারে না মাধুরী। সংসারে একঘেয়েমি শুরু হলেই সে বিবাহিতা বন্ধু কি চেনাশোনা মেয়েদের খোঁজ খবর নিতে বেরোয়। তাদের দাম্পত্য জীবনের খুঁটিনাটি দেখতে, সুখ দুঃখের কথা শুনতে ভারী ইচ্ছা করে মাধুরী। প্রত্যেকটি সংসারকে মনে হয় যেন এক নতুন জগৎ। আটপৌরে বেশবাস, আসবাবপত্রগুলিও যেন এক অপূর্ব রহস্যে ভরে ওঠে। এমনি করে মাধুরী ভবানীপুরের সুলতা, বউবাজারের চন্দ্রা, বেলেঘাটার কাকলি, বারাসাতের মানুষের খোঁজ নিয়েছে। তাদের ঘর সংসার দেখে এসেছে, নিজেদের বাগবাজারের বাসায় নিমন্ত্রণও করে এসেছে সবাইকে। কেউ এসেছে, কেউ আসেনি। তারপর খোঁজ পেয়েছে এই রেখানন্দীর। শহর ছাড়িয়ে এত দূরে এসে এই চড়ুইহাটির মতো জায়গায় যে বাসা বেঁধেছে, তার সঙ্গেও নিজের গরজে দেখা করতে এসেছে মাধুরী। রেখার সঙ্গে অবশ্য একটু ভিন্ন ধরনের সম্পর্কই আছে মাধুরীর। তারই মধ্যস্থতায় ওদের প্রেম বেড়ে উঠেছে এবং শেষ পর্যন্ত বিয়েতে গিয়ে পৌঁছেছে। কিন্তু সেসব কথা কি আর মনে আছে রেখার? মনে থাকলে সে নিজেই কি মাধুরীর খোঁজ খবর করত না? নতুন বাড়ি করার পর একবার নিমন্ত্রণ করত না? সবাইয়ের গোত্র, পদবি, ঠিকানা বদলে গেছে, মাধুরীর তো কিছুই অদল বদল হয়নি। সে সেই কাঁটাপুকুর লেনে অক্ষয় হয়ে রয়েছে। ইচ্ছা করলে সবাই তার খোঁজ খবর নিতে পারে, এসে দেখা সাক্ষাৎও করতে পারে, কিন্তু কেউ ভুলেও আসে না। অনুযোগ দিলে বলে, সময় পাইনি ভাই, ঘর সংসারের মজা তো টের পেলি নে, বড় ঝক্কি ঝামেলা। রেখাকে মাধুরী আগে চিঠি দিয়েছে। সেই চিঠির জবাবে রেখা অবশ্য উচ্ছ্বসিত হয়েই লিখেছে, তুমি চলে এসো মাধুরীদি, এলে আমরা দুজনেই খুব খুশি হব। তারপর কোন পথে, শ্যামবাজার থেকে কত নম্বর বাস রুটে আসতে হবে, কোথায় নামতে হবে, কোন কোন নিশানা ধরে এগুতে হবে, চিঠিতে সবই জানিয়েছে রেখা। মাধুরীর বিন্দুমাত্র যাতে অসুবিধা না হয় তার সবই ব্যবস্থা করেছে। বেলা প্রায় 11টায় এসে পৌঁছেছে মাধুরী। সেই থেকে রেখার আদর আপ্যায়নের আর সীমা নেই। চা জলখাবারের পাট সেরে নিজের হাতে রান্না করেছে রেখা। ডাল, তরকারি, মাছ, মাংস, দই, মিষ্টি, আয়োজনের কিছুই বাদ নেই।
তবু রেখার স্বামী যে উপস্থিত নেই এ কথাটা ভুলতে পারেনি মাধুরী। সুধেন্দু নন্দীর সত্যিই কি জরুরি কাজ ছিল? রবিবারেও অফিসারের হুকুম তাকে তামিল করতে হয়, নাকি এ একটা ছল অজুহাত মাত্র? এ কি নিতান্তই সাধারণ অবজ্ঞা আর অবহেলা, নাকি মাধুরীর সঙ্গে মুখোমুখি দাঁড়াতে সুধেন্দু এখনো লজ্জাবোধ করে, সেই জন্যেই সে তার সামনে আসতে চায় না? কিন্তু নিজের মনকে নিজেই একটা কড়া ধমক লাগালো মাধুরী। ছি ছি ছি, এসব সে কি ভাবছে? সুধেন্দু তার প্রিয় বন্ধুর স্বামী, এর চেয়ে বেশি সম্পর্ক তার সঙ্গে মাধুরীর নেই। তার অবজ্ঞা অনাদরেও মাধুরীর কিছু এসে যায় না। মাধুরীকে লজ্জা করতে যাবে সুধেন্দু কোন দুঃখে? সেই 4-5 বছর আগেকার কথা সুধেন্দুর কি আজও মনে আছে? চায়ের কাপ হাতে নিয়ে রেখা এসে দাঁড়ালো। মাধুরীদি, সেই থেকে চুপচাপ বসে আছো, কি মানুষ তুমি? মাধুরী মুখ ফিরিয়ে হাসল। রক্ত মাংসের নয়, মাটি কি পাথরের। আমাকে দিয়ে তোর কোনো ভয় নেই রেখা। রেখা হেসে বলল, ভয় করতে আমার বয়ে গেছে। ভয় যদি থাকবে তবে তোমাকে এত সাদাসাদি করে ঘরে ডেকে আনলাম কেন? কিন্তু ঠাট্টা তামাশা থাক। বিয়ে আর ভালোবাসা নিয়ে তুমি চিরকাল কেবল ঠাট্টাই করে গেলে, এবার সত্যি বিয়ে থা করো। মাধুরী বলল, এতক্ষণে তুই ঠাট্টা শুরু করলি রেখা। আমার মতো কালো ধুমসিকে বিয়ে করবে কে? তাছাড়া বয়সেরও কি আর গাছপাথর আছে? রেখা বলল, আহা, ছিঁড়ি দেখো কথার। না হয় আজকাল একটু মোটাই হয়েছ, কিন্তু তোমার মতো নাক চোখ সুন্দর মুখের ডোল আমাদের কারোরই নেই। এ কথা আমি 10 জনের সামনে দাঁড়িয়ে বলতে পারি। নিজের রূপের প্রসঙ্গ ওঠায় মাধুরী শুধু খুশি নয়, একটু যেন লজ্জিতও হলো। হেসে বলল, আহা, তুই বললেই তো হবে না। লোকে ভাববে বন্ধুর উপর পক্ষপাত। তাছাড়া বয়সটাও তো আর গোপন করতে পারবো না। রেখা বলল, দেখো, বয়স করো না। তুমি আমার চেয়ে বড় জোর 2 বছরের বড়। আমার যদি 23 হয়, তোমার তাহলে বছর 25 হবে। মাধুরী বলল, কিন্তু দেখায় নিশ্চয়ই 35 বছরের ধূমাবতী। রেখা হেসে বলল, কি যে বলো, তোমার কথারও কোনো মাথা মুন্ডু নেই। রেখার প্রতিবাদ যতটা জোরালো হবে ভেবেছিল মাধুরী, তা হলো না। সত্যিই তাহলে তাকে দিয়ে কারোরই আর ভয় নেই? নিজের সম্বন্ধে ভরসা করবার মতো কিছু আর নেই মাধুরীর? রেখা চায়ে চুমুক দিতে দিতে বলল, সত্যি মাধুরীদি, তুমি এখনো বিয়ে করছো না কেন? মাধুরী সদুত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তা নিয়ে তোরই বা এত মাথা ব্যথা কিসের শুনি? রেখা আর কোনো কথা না বলে চুপ করে রইল। এবার লজ্জা হলো মাধুরী। বন্ধুর সঙ্গে বেশি রূঢ় ব্যবহার করে বসলো নাকি সে? কেউ কেউ বলে, বেশি বয়স অবধি বিয়ে না করলে মেজাজ বড় কর্কশ আর কড়া হয়। মাধুরী তা হতে দেবে না। একটু বাদে কোমল গলায় মাধুরী বলল, বিয়ে যে করিস রেখা। কি করে বিয়ে করব বল? ঘরে বুড়ো বাপ ভালো করে চোখে দেখতে পান না। ভাইটা ওই রকম উড়নচণ্ডী, লেখাপড়া তেমন কিছু শিখল না, মন দিয়ে কাজকর্ম করল না, দিনরাত বাইরে বাইরে কাটায়। মা যে স্কুলটা করে গিয়েছিলেন, আমি আছি বলে তা এখনো টিকে আছে। আমি যেদিন সরে দাঁড়াবো, একটি ছাত্রীও থাকবে না। এসব ফেলে আমার কি বিয়ে করা সাজে? তাহলে যে সব ভেসে যাবে।
রেখা একটু করুণভাবে বলল, সত্যি মাধুরীদি, তোমার অনেক সমস্যা। যাই, ঝি এসেছে, ওকে কাজকর্ম বুঝিয়ে দিয়ে আসি। মেয়েটা বড় হাবা। মোড়া ছেড়ে আবার উঠে পড়ল রেখা। নিজের ঘর সংসার নিয়ে সদাই ব্যস্ত। মাধুরী আশা করেছিল রেখা তাকে আর একটু সহানুভূতি জানাবে, কি বিয়ের জন্যে আরো বেশি করে পীড়াপিড়ি করবে। বাপ আর ভাইয়ের জন্যে সে যে এতখানি বয়স পর্যন্ত আইবুড়ো রইল, হয়তো চিরকালই তাই থাকতে হবে, সে কথা, তার সেই আত্মত্যাগের মহিমার কথা আরও কিছুক্ষণ ধরে মাধুরীকে শোনাবে রেখা। কিন্তু ওর নিজের কাজ নিয়েই ব্যস্ত। বন্ধুর কথা ভাববার ওর সময় কই। শুধু রেখা নয়, সবাই এই রকম। কেউ পরের কথা ভাবে না। সবাই নিজের মধ্যেই অফুরন্ত জীবন রসের খনি আবিষ্কার করে। যে বাপ ভাইয়ের জন্যে মাধুরী এত স্বার্থত্যাগ করল, তাঁরাই বা কতটুকু সময় তার সেই ত্যাগের কথা মনে রাখেন। মাধুরী কোনোদিন বিয়ে করবে না। চিরকাল পরিশ্রম করে ওদের খাওয়াবে, পড়াবে, আদর যত্ন করবে। এর চেয়ে স্বাভাবিক ব্যাপার যেন দুনিয়ায় নেই। মাধুরীর এই আত্মদান যেন জল হাওয়ার মতোই সহজ। পেয়ে পেয়ে এমনি গায়ের চামড়া মোটা আর মনের অনুভূতি ভোঁতা হয়ে গেছে মাধুরীর বাবার আর ভাইয়ের। তাদের মুখে কৃতজ্ঞতার কথা আর বড় একটা শোনা যায় না। আসলে কৃতজ্ঞতা বস্তুটা এত ভারী যে মানুষ বোধহয় তাকে বেশিক্ষণ বইতে পারে না। খানিকক্ষণ বয়ে নেওয়ার পরই চাল কি কয়লার বস্তার মতো মানুষ তা মাথা থেকে তাড়াতাড়ি নামিয়ে ফেলে হাঁপ ছেড়ে বাঁচে। মাথার বোঝার মতো কৃতজ্ঞতাও এক হৃদয়ের বোঝা। নইলে রেখা তার বিয়ের আগের ঘটনাগুলির কথা একবারও তুলল না। এখন যেমন আত্মবিশ্বাসে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে রেখা, 5 বছর আগে তা ছিল না। তখন দেহে মনে সত্যিই ছিল লতার মতো। মাধুরী ছিল ওর নির্ভর। কলেজের হোস্টেলে থাকত। নরম মেয়ে পেয়ে আর 5টি চতুর মেয়ে ওকে নাস্তা নাবুদ করত। সেই নালিশ জানাতো এসে মাধুরীর কাছে। প্রায়ই বলতো, মাধুরীদি, হোস্টেল আমার একদম ভালো লাগে না। যাদের সঙ্গে থাকি তাদের মোটে মায়া মমতা নেই। আর যা একখানা কড়া সুপারিনটেন্ডেন্ট, যেন শাশুড়ি ঠাকুরুন। মাধুরী হেসে বলতো, তোর তো শাশুড়ি এখনো হয়নি, কি করে বুঝলি শাশুড়ির ধাত কড়া না কাদার মতো নরম? রেখা বলতো, আহা, মা মাসির শাশুড়িকে তো দেখছি, তোমারও তো কিছু হয়নি, তাই বলে সংসারের কোন জিনিসটা তুমি। অত অল্প বয়সে গিন্নি সাত করে হয়নি মাধুরী। সে যখন 3rd ক্লাসে পড়ে তখনই মা মারা গেলেন। ঘর সংসারের সব দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ল। গোড়ার দিকে বাবা অবশ্য এমন ছিলেন না। রান্না বান্না সব কাজ তিনি নিজেই করতেন। সব সেরে অফিসে যেতেন। কিন্তু মেয়ে হয়ে বাপের কষ্ট কি দেখা যায়? তাছাড়া পুরুষ মানুষ কি ওসব কাজ পারে? তাই মাধুরী নিজেই ঘর সংসারের মেয়েলি কাজগুলি বাপের হাত থেকে কেড়ে নিল। তখন কি জানে সেই নেওয়াই নেওয়া, এ ভার আর কাঁধ থেকে নামবে না। বাবা বললেন, মা, বাইরের কাউকে সংসারের মধ্যে আর আনতে চাইনে। আছেই বা কে? আমারও কেউ নেই, তোর মার দিক থেকেও কেউ নেই। নিজের দায়িত্ব নিজে নিয়ে থাকবি। তোকে আর বলবো কি মা, যেন বদনাম না হয়। দেখিস এমন কিছু না হয় যাতে আমার মাথা কাটা না যায়।
বাপের মান মর্যাদা বজায় রাখবার জন্যে নিজের চাল চলনটাকে বেশ একটু রাশভারী করে তুলল মাধুরী। চেষ্টা করে করল নাকি মেজাজটা আপনিই ভারী কি হয়ে পড়ল তার মনে নেই মাধুরী। পাড়ার বকাটে ছোকরারা কেউ বলল পিসি, কেউ বলল মা মনসা, কিন্তু ক্লাসের মেয়েদের কাছে মাধুরী হয়ে গেল মাধুরী দি। দিদির মতোই সে সমবয়সী সহপাঠিনী বন্ধুদের দেখে, মুরব্বির মতো হিতোপদেশ দেয়। কয়েক বছর ধরে একা একা বাপের সংসার করে করে সে যেন তার মার বয়স আর অভিজ্ঞতা পেয়ে গেছে। পাড়ার সবাই মাধুরীর স্বভাব চরিত্র আর ধীর বুদ্ধির প্রশংসা করে। হোস্টেলের রেখা তো রীতিমতো ভক্ত হয়ে উঠল মাধুরীতে। সুযোগ পেলেই সে মাধুরীদির বাড়িতে চলে আসে, তার হাতের কাজ কেড়ে নিয়ে করে, বিছানা পাতে, রান্না করতে বসে। প্রায় বলে, মাধুরীদি, হোস্টেলে আমার মন টেকে না, তুমি আমার বাবাকে আর তোমার বাবাকে রাজি করাও, আমি এসে তোমার কাছে থাকি, আমি তোমার সব কাজ করে দেব। মাধুরী হেসে বন্ধুর গাল টিপে দিয়ে বলে, রাজকন্যার বুঝি দাসী হওয়ার শখ হয়েছে? এত কষ্ট তুই সইতে পারবি কেন? রেখা বলে, মাধুরীদি, আমিও তোমার মতো কষ্ট করতে পারতাম, কিন্তু আমার বাবা তো তা চাইলেন না। রেখারও মা নেই, কিন্তু তার বাবা স্ত্রী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আর এক বিয়ে করেছেন। পাছে রেখাকে নিয়ে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে অশান্তি হয়, তাই তাকে নিজের কাছে রাখেন না, দূরে বোর্ডিং হোস্টেলে রেখে মানুষ করেন। অজুহাত অবশ্য একটা ভালোই আছে, সরকারি বদলির চাকরি, আজ এখানে কাল সেখানে, নিজের কাছে রাখলে মেয়ের পড়াশুনো হবে না, তাই কলকাতায় রাখা দরকার। অবস্থা ভালো, তাই যা খুশি তাই করতে পারেন রেখার বাবা। মুন্সেফ থেকে এখন বুঝি সাব জজ পর্যন্ত হয়ে রিটায়ার করেছেন। নিজের দুঃখের পর সুখের দিনও এলো রেখার। তখন সেকেন্ড ইয়ারে পড়ে, টেস্ট সামনে। মাধুরী সেই ভাবনায় ব্যস্ত। রেখা এসে তাকে হঠাৎ একদিন জড়িয়ে ধরে বলল, মাধুরীদি, বড় একটা অন্যায় করে ফেলেছি, যদি রাগ না করো তো বলি। মাধুরী অবাক হয়ে বলল, কি ব্যাপার, পরীক্ষা দিতে চাসনি বুঝি? রেখা বলল, পরীক্ষা না দিয়ে যাব কোথায়? না দিলে বাবা ছেড়ে দেবেন নাকি? সে কথা নয়, আমি একজনকে তোমার বাসার ঠিকানা দিয়েছি, সে হয়তো এখানে চিঠি লিখবে। যদি লেখে, চিঠিটা তুমি যেন ফেলে দিও না। মাধুরী গম্ভীরভাবে বলল, ফেলে দেব না মানে? কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দেব। কে সে? আমার কাছে সত্যি করে বল। রেখা বলল, ফার্স্ট ইয়ারের মঞ্জুর দাদা, শুধু দা। মাধুরী এবার হেসে ফেলল। রকম সকম দেখে মনে হচ্ছে তোর শুধু দাদা নয়, আরো কিছু। মুরব্বির ভঙ্গিতে রেখাকে খুব ধমকে দিল মাধুরী। এই বয়সেই ওসব চিঠিপত্র লেখালেখি ভালো নয়, ওসবের জন্যে আরো ঢের সময় পড়ে রয়েছে। এখনই এ ধরনের কাণ্ড কারখানায় জড়িয়ে পড়লে জীবনটা মাটি হয়ে যাবে রেখার। পড়াশুনো মাথায় উঠবে, হোস্টেলে থাকে, জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারির আর শেষ থাকবে না। কিন্তু এত বলা কওয়া সত্ত্বেও চিঠি এলো। রেখার নামে মোটা খাম এলো মাধুরীর ঠিকানা। রেখা বোধহয় নিষেধ করতে সময় পায়নি, এমনও হতে পারে নিষেধ করতে মন সরেনি। মাধুরীর বাবা তেল মাখা হাতে পিয়নের কাছ থেকে চিঠিটা নিয়ে ভ্রু কুঁচকে বললেন, রেখা সেন আবার কে? এ বাড়িতে তো রেখা বলে কেউ নেই। মাধুরী তাড়াতাড়ি এগিয়ে এসে বলল,
আছে, রেখা আমার বন্ধু। মাধুরীর বাবা বললেন, ও সেই হোস্টেলের মেয়েটা, তার চিঠি এ ঠিকানায় কেন? মাধুরী বলল, হোস্টেলের ঠিকানায় দিলে অনেক সময় হারিয়ে যায়, চিঠি মারা যাওয়ার ভয় থাকে, তাই। মাধুরীর বাবা বললেন, এসব আমি পছন্দ করি নে। মেয়েটার চালচলন আমার সুবিধের মনে হয় না। দিনরাত কেবল আড্ডা আর আড্ডা, গুজগুজ ফুসফুস লেগেই আছে। না করে দিস তাকে, তার নামে চিঠিপত্র যেন এখানে আর না আসে। কার মনে কি আছে কে জানে, আমি কোনো ঝক্কি ঝামেলায় থাকতে চাইনি। রেখাকে অবশ্য এত কথা বলল না মাধুরী। সে এলে গোপনে তার হাতে চিঠিটা তুলে দিল। একদিন দুদিন গেল, তৃতীয় দিনে রেখা এসে ফের স্মরণ নিল মাধুরী। অসহায়ভাবে বলল, বড় বিপদে পড়েছি ভাই। মাধুরী বলল, এই বয়সে ওসব কাজ যারা করে তারা বিপদেই পড়ে। কি ব্যাপার হয়েছে তাই বল। রেখা বলল, এত সুন্দর চিঠি, এত ভালো চিঠি, যেন নোভেল থেকে টুকে টুকে লিখেছে, কিন্তু আমি চাই একটা লাইনও পছন্দ মতো লিখতে পারছি না, যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। মাধুরী পরিহাস করে বলল, তুইও একখানা নোভেল থেকে টুকে লিখে দে না। পরীক্ষার জন্য যেমন নোট মুখস্থ করিস, লাভ লেটারের জন্য তেমনি ঠেসে নোভেল আর কবিতা মুখস্থ কর। রেখা বলল, না মাধুরীদি, ঠাট্টা নয়, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও না, লিখে দাও না চিঠিটা। মাধুরী বলল, আবদার মন্দ নয়, তুই পড়লি প্রেমে আর আমি লিখব চিঠি। তোর মনের আবেগ আমার মধ্যে আসবে কেন? আমি হয়তো সব হেসেই উড়িয়ে দেব। রেখা কাতর হয়ে বলল, দোহাই মাধুরীদি, তা দিও না। তুমি অমন করে ঠাট্টা করলে আমি মরে যাব। তুমি এই চিঠিখানা পড়ো, তারপর যা হয় দু এক কথা লিখে দাও। তুমি ছাড়া আমার মনের কথা কেউ বুঝবে না, কেউ তোমার মতো গুছিয়ে লিখতে পারবে না। খানিকটা কৌতুক, খানিকটা পরিহাসের ভঙ্গিতে চিঠিটা শেষ পর্যন্ত টেনে নিয়ে মাধুরী বলল, আচ্ছা জ্বালা হয়েছে, দে দেখি তোর প্রেমপত্র। প্রেমে পড়বি তুই, আর চিঠি লিখতে হবে আমাকে। কবে একদিন বলবি আমার হয়ে আমার লাভারকে চুমু খেয়ে দাও। অতটা অবশ্য বলেনি রেখা, কিন্তু শুধু মুসাবিদা নয়, নিজের হাতেই রেখার চিঠিগুলি মাধুরীকে লিখে দিতে হতো। রেখার হাতের লেখা ভালো না, অক্ষরগুলি কাঁচা কাঁচা। থার্ড ক্লাসের পরে আর যেন এক পাও এগোয়নি। আর মাধুরীর হাতের লেখা মুক্তাক্ষর মালার মতো। তাই ওর বাবা যখন অফিসে বেরোতেন, ভাই যেত স্কুলে, তখন গোপনে গোপনে মাধুরী আর রেখার পত্র লেখা চলত। বুকের তলায় বালিশ চেপে নীল রঙের প্যাডে দামি ফাউন্টেন পেন দিয়ে চিঠি লিখত মাধুরী। উপকরণ প্রকরণ সবই রেখার, কিন্তু লেখা মাধুরীর নিজের। শুধু কি হাতের লেখাই? পিয়নকে আলাদা করে টাকাটা আধুলিটা দিয়ে রাখত মাধুরী, যাতে রেখার নামের চিঠিগুলি গোপনে তাকে সে দিয়ে যায়, যাতে সেসব চিঠি বাবা কি গোবিন্দর চোখে না পড়ে। চিঠি লেখার আগে এক চোট হেসে নিত মাধুরী। রেখাকে ঠাট্টা তামাশায় অস্থির করে তুলত। চিঠি শেষ করবার পরেও শ্লেষ বিদ্রুপ করতে ছাড়ত না। প্রেম জিনিসটা যে আসলে একটা হাসির ব্যাপার ছাড়া কিছু না, এই ছিল মাধুরীর প্রতিপাদ্য। হাসির ব্যাপার ছাড়া কি? একজনের চিঠি যদি আর একজনের লিখে দিলে চলে, আর যে বোকারাম পড়বে সে যদি এমনই অন্ধ হয়
যে এই জাল জুয়াচুরি কিছুতেই তার চোখে ধরা না পড়ে, তাহলে হাসবে না কেন মাধুরী? রেখা মাঝে মাঝে অভিযোগ করত, মাধুরীদি, তুমি বড় নিষ্ঠুর। তুমি কাউকে ভালো না বেসো ভালোবাসার কথা বানিয়ে বানিয়ে লিখতে পারো। তুমি বোধহয় ছুরি দিতে পারো মানুষের গলায়। গলায় নয় রে, বুকে, হেসে উঠত মাধুরী। শুধু চিঠিপত্র নয়, গোপনে দেখা সাক্ষাৎও মাধুরীর বাড়িতেই কয়েকবার হয়েছে ওদের। গোড়াতে সুধেন্দুকে দেখে পছন্দ হয়নি মাধুরী। কালো রোগাটে চেহারা, ব্যাক ব্রাশ করা চুল, সস্তা স্যুট পরে ঘোরাফেরা করে। গুণের মধ্যে বিএটা পাশ করেছে। মার্চেন্ট অফিসে 100 টাকার মাইনে চাকরি করত তখন। দেখে শুনে অবাক হয়ে গিয়েছিল মাধুরী। বন্ধুকে ধিক্কার দিয়ে বলেছিল, ছি 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 ছি, এই তো রুচি, এই তো রাজপুত্তুর। রেখা বলেছিল, রাজপুত্তুর কে বলেছে? ওর নাম সুধেন্দু নন্দী। মাধুরী বলেছিল, এমন নন্দী ভিঙ্গির অভাব আছে নাকি দেশে? রেখা বলেছিল, তুমি তার কি বুঝবে? তুমি তো আর জীবনে কাউকে ভালোবাসলে না। কেমন যেন বোকা বোকা মানুষটি। চিঠিগুলি যে আসলে মাধুরীর লিখে দেওয়া, সেই চালাকিটুকু বুঝতেও সুধেন্দুর বহুদিন সময় লেগেছিল। সে বছর রেখা আর মাধুরী দুজনেই ফেল করেছিল পরীক্ষায়। বাবা বলেছিলেন, ওই মেয়েটার সঙ্গে আড্ডা দেওয়াই তার একমাত্র কারণ। ফেল করার ক্ষতিটা রেখার অবশ্য শেষ পর্যন্ত পুষিয়ে গেছে, কিন্তু মাধুরীর সব ক্ষতি পূরণ হয়েছে এ কথা বলতে পারার মতো মনের জোর আজ কই। তারপর বছরখানেকের মধ্যেই সব জানাজানি হয়ে গেল। হোস্টেলের মেয়েরা জানল। রেখা তো তেমন চালাক মেয়ে ছিল না। সে যে একটি ছেলেকে ভালোবেসেছে এ কথা কারো কাছেই আর গোপন রইল না। এও সবাই জেনে গেল মাধুরীর বাড়িতেই এসব হয়েছে। দুজনের এই প্রণয় নাট্যে দুতিয়ালি করেছে মাধুরী। যারা পিসি কি মা মনসা বলে ঠাট্টা করত, সেই বকে যাওয়া ছেলের দল মাধুরীকে বলতে লাগলো বৃন্দাদূতী। তাদের বাড়িটাকে দেখিয়ে বলল, বৃন্দাবন ধাম। মাধুরীর বাবা এসব দেখে শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। পরের জন্যে এমন ঝামেলা কেউ পোহায়? এমন অপবাদ ঘাড়ে নাই কেউ? হতভাগী, তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে? রেখা আবার এলো মাধুরীর কাছে। মাধুরীদি, কি উপায়? মাধুরী বলল, উপায় খুব সহজ, বিয়ে করে ফেল। রেখা বলল, বিয়ে? কিন্তু অতদূর পর্যন্ত তো ভাবিনি। মাধুরী বলল, যতখানি এগিয়েছিস সেখান থেকে রেজিস্ট্রি অফিস খুব বেশি দূরে নয়। কিন্তু বাবা এসব শুনলে, তাঁর অমতে বিয়ে করলে তিনি কি আর মুখ দেখতে চাইবেন? মুখ তিনি অমনিতেই কত দেখছেন। মেয়ের বিয়েতে টাকা খরচ হলো না বলে তিনি বরং খুশিই হবেন। তার দ্বিতীয় পক্ষেও তো এরই মধ্যে গুটি তিনেক নেমেছে। রেখা লজ্জিত হয়ে বলল, তুমি বড্ড ফাজিল। সুধেন্দুর দ্বিধাও মাধুরীর ধমকে ভাঙল। সুধেন্দু বলেছিল, আমি তো এর জন্য তৈরি ছিলাম না। মাধুরী বলল, ছিলেন না হয়ে পড়ুন। এ কি ছেলে খেলা পেয়েছেন? চিঠিতে রাস রাস উচ্ছ্বাস ঢালবার সময় মনে ছিল না? ধমক খেয়ে সুধেন্দু মুখ নিচু করে রইল। সে চলে যাওয়ার পর রেখা বলেছিল, ছি ছি, তোমার কি শরম ভরম বলে কিছু নেই? এমন কাটা কাটা কথা বলতে হয় মানুষকে? মাধুরী জবাব দিয়েছিল, আহা, কাটা ঘায়ে মলম লাগাবার জন্য তো তুই আছিস। মাধুরীর ধমক নয় শুধু,
তার বল ভরসার সহায়তায় সেদিন ওরা অত তাড়াতাড়ি বিয়ে করতে পেরেছিল। এ কথা আজ ওরা ভুলে যেতে পারে, স্বীকার না করতে পারে, কিন্তু তাই বলে ঘটনাটা অসত্য হয়ে যায়নি। সেই মুখচোরা সুধেন্দুও বিয়ের পর থেকে বদলে গেছে। মার্চেন্ট অফিসের চাকরি ছেড়ে শহরের বাইরে এসে নতুন কাজ নিয়েছে। রিফিউজি লোন নিয়েই হোক আর যেমন করেই হোক, সুন্দর ছবির মতো একখানা ছোট পাকা বাড়িও তুলেছে। স্ত্রীকে বসিয়ে রাখেনি, তার জন্যেও জুটিয়েছে চাকরি। সংসারের সবই বদলায়, সবই বদলাচ্ছে। কোনো পরিবর্তন হলো না শুধু মাধুরীর নিজের। রেখা আবার এসে দাঁড়ালো। এতক্ষণে বুঝি ওর ঝিকে বোঝাবার পালা শেষ হয়েছে। রেখা বলল, মাধুরীদি, তুমি কি সারাদিন বাইরেই বসে থাকবে নাকি? ঘরে আসবে না? এসো, ভিতরে এসো, জল টল কিছু খাও। মাধুরী বলল, কত আর খাবো, দিনভর তো কেবল খেয়েই যাচ্ছি। তুই কি আমাকে খাইয়ে খাইয়ে আরো মোটা করে দিতে চাস? রেখা হেসে বলল, তোমার কেবল খোঁটা। চলো, ভিতরে চলো। মাধুরীর হাতখানা এসে ধরল রেখা। তার মুখের দিকে তাকিয়ে মাধুরী বলল, চল, যাচ্ছি। হ্যাঁ রে রেখা, তোর সেই দিনগুলির কথা মনে আছে? রেখা বলল, কোন দিনগুলি? মাধুরী বলল, সেই যে তুই প্রথম প্রেমে পড়লি আর আমাকে দিয়ে চিঠি লেখাতে শুরু করলি, মনে আছে? রেখা লজ্জিত হয়ে বলল, নেই আবার? মাধুরী সাগ্রহে জিজ্ঞাসা করল, আচ্ছা, ধরা পড়ে যাওয়ার পর, মানে চিঠিগুলি যে তোর হাতের লেখা নয়, সে কথা জানবার পরে সুধেন্দু কি বলল? রেখা হেসে বলল, সে গল্প তো তুমি এর আগেও শুনেছ মাধুরীদি। কি আর বলবে, বলেছিল, ছি ছি, তোমরা মেয়েরা না পারো এমন কাজ নেই। মাত্র এই? আর কি বলবে? তুমি কি ভেবেছিলে ফাঁসি দেবে? মাধুরী বলল, ফাঁসি বই কি, বাহুডোরের ফাঁসি। তুই ভুলে গেছিস, আরো অনেক কথা তোকে তখন বলেছিল সুধেন্দু। বলেছিল, আমি তার সেই উচ্ছ্বাস ভরা চিঠিগুলি দেখেছি বলে সে ভারী লজ্জা পেয়েছে। বলেছিল, জবাবগুলি আমার হাতের লেখা এ কথা টের পাওয়ার পর আমার মুখোমুখি দাঁড়াতে তার ভারী লজ্জা হয়েছে। তখন কি বানিয়ে বলেছিলি এসব কথা? রেখা একটু ক্ষুণ্ণ হয়ে বলল, বানিয়ে বলবো কেন মাধুরীদি? সবসময় কি সব কথা মানুষের মনে থাকে? মাধুরী বলল, তা ঠিক, তখন কি যে সব আজে বাজে লিখেছিলাম আমারই মনে নেই। হ্যাঁ রে রেখা, সেই সব চিঠির দু একখানা আমাকে এখন দেখতে দিবি? রেখা বলল, কি যে বলো মাধুরীদি, সেসব চিঠি কি আজও আছে? নেই? এই তোদের প্রেমের মর্যাদা? সেই প্রথম দিককার চিহ্নগুলি যত্ন করে রেখে দিসনি তোরা? আমি হলে তো রাখতুম। রেখা মাধুরীর চোখের দিকে তাকালো, একটু বাদে আস্তে আস্তে বলল, অনেকদিন পর্যন্ত ছিল, তারপর কতবার বাসা বদলালাম, এখানে এসে বাড়ি করার ঝামেলায় পড়লাম। এত গোলমালে কি কিছু ঠিক থাকে? আচ্ছা দেখি আছে নাকি দু একখানা। ঘরে গিয়ে মাধুরীর সামনেই রেখা সেই পুরনো চিঠির তাড়া খোঁজাখুঁজি শুরু করল। সুটকেস খুলল, ট্রাঙ্ক খুলল, টেবিল আর আলমারির দেরাজগুলি ওলট পালট করল। কত আসবাবপত্র,
বাসনকোসন আর শাড়ি গয়নাই না রেখার আছে। সবই রয়েছে, কিন্তু পুরনো চিঠিগুলির একখানাও আর নেই। রেখার নিজের হাতের লেখা কিছু কিছু চিঠিও পাওয়া গেল, কিন্তু মাধুরীর চিঠিগুলির একটি টুকরোরও সন্ধান মিলল না। কমের পক্ষে 25-30 খানা চিঠিও কি রেখার হয়ে লিখে দেয়নি মাধুরী? সেগুলির কোনো চিহ্নই আজ আর নেই। রেখা জিনিসপত্রগুলি ফের গুছিয়ে তুলতে তুলতে বলল, তুমি তো বিশ্বাস করছিলে না, দেখলে তো? মাধুরী বলল, দেখলাম। দুজনে দুজনের দিকে এক পলক তাকিয়ে রইল। কেউ যে কাউকে বিশ্বাস করছে না, আর সেই অবিশ্বাস প্রাণপণে গোপন করবার চেষ্টা করছে। দুজোড়া কালো চোখে মুহূর্তকাল ধরে সেই লুকোচুরির খেলা চলল। তারপর একটু বাদে মাধুরী বলল, এবার চলি ভাই রেখা, সন্ধ্যা হয়ে এলো। এখন বাসে উঠলে পৌঁছতে পৌঁছতে রাত সেই 10টা। রেখা বলল, সে কি মাধুরীদি, আজই যেতে হবে তার কি মানে আছে? আজকে রাতটা থেকে যাও। মাধুরী বলল, না ভাই, আমি না যাওয়া পর্যন্ত বাবা কেবল ঘর বার করবেন, গোবিন্দ না খেয়ে বসে থাকবে। আমার কি একটা দিনও বাইরে থাকবার জো আছে? ছোট্ট ব্যাগটার মধ্যে মাধুরী তার কাপড় চোপড় ভরতে লাগলো। রেখা তবু বলল, চিহ্নগুলো হারিয়ে গেছে বলে কি তুমি রাগ করেছ যে এমন করে চললে? মাধুরী বলল, ছি, রাগ করব কেন? তোদের আর চিহ্ন টিহ্ন রাখবার দরকার কি? তোরা নিজেরাই তো একজন আর একজনের কাছে জীবন্ত মনুমেন্ট, জয়স্তম্ভ। জায়গাটা ভারী নির্জন। সন্ধ্যার ছায়ায় সেই স্তব্ধতা যেন আরও বেড়েছে। এমন সবুজ দৃশ্য, এত গাছপালা, লতাপাতা আর বুনো ফুলের গন্ধ মাধুরীদের সেই কাঁটা পুকুরের গলিতে কোথায়? এখানে চোখ আর কান দুই জুড়িয়ে যায়, মুক্তি পেয়ে বাঁচে। কিন্তু মাধুরীর মনটা বড় ছটফট করছে। কতক্ষণে কলকাতার বাস আসবে? নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।